নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাজারে আজকের স্বস্তি এসেছে। আজকের সেন্সেক্স তার একেবারে নিম্ন স্তর থেকে বলা যেতে পারে প্রায় 1000 খানেক পয়েন্টের বেশি র্যালি করেছে। নিফটিও কিন্তু তার নিম্নস্তর দিনের নিম্নস্তর থেকে প্রায় 300 পয়েন্টের বেশি র্যালি করেছে। সব দিক থেকে বিনিয়োগকারী তথা ট্রেডার্সরা নিঃসন্দেহে স্বস্তি পেয়েছেন। আজকের দিনে যেটা ঘটেছে, বাজারে দোদুল্যমানতার মারাত্মক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ভোলেটিলিটি মারাত্মক বৃদ্ধি পেয়েছে। এবং এটা যে খুব একটা অপ্রত্যাশিত ছিল সেটা নয়, বাজেটের আগেও ভোলেটিলিটি মারাত্মক বৃদ্ধি পেয়েছিল এবং বাজেটের পরবর্তী 1-2 দিনেও এরকম ভোলেটিলিটি থাকবে সেটা বিশেষজ্ঞরা প্রত্যাশা করছেন। কিন্তু বাজারের এইভাবে ফিরে আসাটা সম্ভবত অধিকাংশ মানুষই তারা প্রত্যাশা করেননি। আজকের বহু এমন স্টকস রয়েছে যেগুলো তাদের 52 সপ্তাহের নিম্ন স্তর ছুঁয়ে গিয়েছিল, সেখান থেকে তারা কাম ব্যাক করেছে। যে স্টকসগুলো ওভারসোল্ড পজিশনে ছিল সেইগুলোতেও কিন্তু দারুণ র্যালি এসেছে। বিগতকালের বাজেটে সরকার যে সেক্টরগুলোতে বিশেষ ফোকাস দিচ্ছেন সেই সেক্টরগুলোর অন্তর্গত বেশ কয়েকটা স্টকে আমরা কন্টিনিউড র্যালি দেখতে পাচ্ছি। ডিফেন্স গতকাল পতন দেখেছিল, সেটা আজকে ফিরে এসেছে। ক্যাপিটাল মার্কেট স্টকস বিগতকাল পতন দেখেছিল, সেটা আজকের ফিরে এসেছে। মেটাল স্টকস যেটা বিগতকাল দারুণ পতন দেখেছিল এবং বিগত কয়েকদিন ধরে পতন দেখছিল, সেটা আজকের কাম ব্যাক করেছে। অর্থাৎ এই তিনটে সেক্টর এবং তার সঙ্গে অয়েল অ্যান্ড গ্যাসে বিশেষত আজকে রিলায়েন্সের দিকে খেয়াল করে দেখুন, সেটা আজকে 3% বেশি বৃদ্ধি পেয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে অয়েল অ্যান্ড গ্যাস সেটা হঠাৎ করে বৃদ্ধি পেল কেন? তার কারণ ইরান এবং আমেরিকার মধ্যে যে সাংঘাতিক টেনশন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছিল সেটা কুল ডাউন করেছে। আমেরিকার প্রেসিডেন্ট তিনি বলেছেন তিনি চান ইরান নিউক্লিয়ার চুক্তির জন্য এগিয়ে আসুক। অর্থাৎ একটা চুক্তি বা একটা কথোপকথনের মাধ্যমে তিনি একটা সলিউশন চাইছেন বলে বিশেষজ্ঞদের বক্তব্য। এবং তার ফলে আজকে যদি কমোডিটি মার্কেটস দেখেন, অয়েল ফিউচার্স দেখেন, সেখানে অয়েল প্রায় 5% বেশি পতন নিয়ে ট্রেড করছিল। এবং এটা নিঃসন্দেহে ভারতবর্ষের জন্য দারুণ ভালো, কারণ যত ক্রুড অয়েলের দাম কমবে তত ভারতের অর্থনীতিতে কম আঘাত আসবে। এবং আজকে ডলার সেটা কিন্তু দুর্বল হয়েছে টাকার তুলনায়। ডলার আজকের টাকার তুলনায় প্রায় 37 পয়সা নিচে নেমে ট্রেড করছিল। এইবার দেখুন যে নিফটি ক্যাপিটাল মার্কেটস এক সময় প্রায় 1.6% ওপর উত্থান নিয়ে ট্রেড করছিল। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেটা 1.5% ওপর উত্থান নিয়ে ট্রেড করছিল। এবং ডিফেন্স সেক্টর আজকেরও দুর্বলতা দেখিয়েছে। ডিফেন্স সেক্টরে গত বছরের তুলনায় প্রায় 21% বেশি অ্যালোকেশন সত্ত্বেও কিন্তু ডিফেন্সে আজকে খুব একটা আমরা হেলদি কামব্যাক দেখতে পারিনি। বিডিএল আজকেরও প্রায় 5.5% পতন নিয়ে ট্রেড করছিল। কোচিন শিপ বিল্ডার্স তারা প্রায় 3.5%। এছাড়া হিন্দুস্তান এরোনটিক্স প্রায় 2.5%, এমটিআর টেকনোলজিস প্রায় 4% এবং জেন টেকনোলজিস প্রায় 1.5% নিচে নেমে ট্রেড করছিল। অর্থাৎ ডিফেন্স সেক্টর এখনো অবধি কনভিন্সড হতে পারেনি, এটা বলা যেতে পারে। এবার ইউনিয়ন বাজেটে যে সেক্টরগুলোর প্রতি সরকার নজর দিয়েছেন সেগুলো আরেকবার বলার প্রয়োজন রয়েছে আপনাদের জ্ঞাতার্থে। একটা সেমিকন্ডাক্টরসের ওপর নজর, 2 নম্বর এই বিভিন্ন যে ইলেকট্রনিক কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং রয়েছে সেইটার ওপর সরকার অ্যাক্টিভলি নজর দিয়েছেন। 3 নম্বর টেক্সটাইলস, 4 নম্বর ইএমএস, 5 নম্বর হেলথ কেয়ার, এই এবং ট্যুরিজম তো তার সঙ্গে ডেফিনেটলি রয়েছে। এই গোটা বছরের জন্য অন্তত এই কটা সেক্টর এবং তার সঙ্গে যদি সার্বিকভাবে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দেখেন, এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে কিন্তু রিনিউয়েবল এনার্জিও থাকছে। রিনিউয়েবল এনার্জি পার্ট অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। কেবলমাত্র ব্যাংকিং সেক্টর আজকে যদিও কিছুটা পজিটিভে বন্ধ হয়েছে, কিন্তু ব্যাংকিং সেক্টরের সারাদিন ধরে প্রায় একটা দুর্বলতা ছিল বলা যেতে পারে। কারণ সরকার সিদ্ধান্ত নিয়েছেন বাজেটে যে তারা আবার বাজার থেকে ধার করবেন, এই ফিসকাল যে ডেফিসিটটা রয়েছেন
সেটা কোপ আপ করার জন্য, এবং তারা অতিরিক্ত টাকা বাজার থেকে ধার করবেন এই আতঙ্কে বিভিন্ন ব্যাংকিং স্টকসগুলোতে আমরা পতন বিগত কাল থেকেও দেখেছি, আজকেরও পতন দেখেছি। এবং ভারত সরকার যত বেশি বাজার থেকে ধার করবেন, এবং ধারটা ডেফিনেটলি করবেন ভারতবর্ষের পরিকাঠামোগত উন্নতি বা বিভিন্ন যে সোশ্যাল স্কিমসগুলো রয়েছেন সে তার জন্য খরচ করবেন সরকার। যখন কোনো সরকার তারা ধার করেন, যদি ইন্টারেস্ট রেট সেটা বর্ধিত থাকে তাহলে সরকারকে বেশি কিন্তু তাকে সুদ পেমেন্ট করতে হয়, কারণ সরকার বেশি ধার করাটা মানে সার্বিকভাবে ফিনান্সিয়াল সিস্টেমের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। যে অন্যান্য যে সেক্টরগুলো যার মধ্যে বেনিফিট পাওয়ার কথা রয়েছে তার মধ্যে কিন্তু রোডস এবং হাইওয়েজও রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন যে বিগত কালই বলেছিলাম যে পলিসি কন্টিনিউয়েশন সরকার করছেন বিগত 2 বছর ধরে, এবং সেই পলিসি কন্টিনিউশন থাকছে। তার মানে রোড এবং হাইওয়েজ তারা বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে, রেলওয়েজ তারা বেনিফিট পাওয়ার সম্ভাবনা রয়েছে। যে বিশেষ নজর থাকছে সরকারের তার মধ্যে রেলওয়ে কনস্ট্রাকশন, রেলওয়ে ওয়াগনস, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন, এইগুলোই কিন্তু এই সাবসেক্টরগুলোর উপরই কিন্তু সরকারের নজর থাকছে। মেটাল সেক্টরে যে প্রত্যাবর্তন দেখলাম তার সঙ্গে কিন্তু আজকের কমোডিটি মার্কেটেরও একটা যোগাযোগ রয়েছে। সকালের দিকে গোল্ড এবং সিলভারের দারুণ পতন হয়েছিল, কিন্তু যত দিন গড়িয়েছে তত কিন্তু গোল্ড কাম ব্যাক করার চেষ্টা করছে। সিলভার একসময় প্রায় 11% বেশি পতন নিয়ে ট্রেড করছিল। সিলভার 5 মার্চ এক্সপায়ারি, এবং দিনের শেষ অবধি সেটা প্রায় 2.5 লাখ টাকার কাছাকাছি ট্রেড করছিল 6% পতন নিয়ে। সোনা অ্যারাউন্ড 550 টাকা নিচে নেমে সেটা ট্রেড করছিল, যদিও এক সময় প্রায় 4 থেকে 5 হাজার টাকা নিচে নেমে গিয়েছিল, প্রায় 4% কাছাকাছি পতনও দেখে ফেলেছিল, কিন্তু সোনা সেখান থেকে কাম ব্যাক করেছে। এটা 2 এপ্রিল 2026 ডেটা বলছি ফিউচার্স, এবং এই ডেটাটা M6 থেকে নিয়েছি। ক্রুড অয়েল প্রায় 5% নিচে নেমে ট্রেড করছিল 5,700 টাকা প্রতি ব্যারেলের কাছাকাছি। ক্যাপিটাল মার্কেট স্টকসগুলো আজকে ফিরে আসার চেষ্টা করেছে। এঞ্জেল 1 সেটা প্রায় 3% উত্থান নিয়ে ট্রেড করছিল। বিএসসি লিমিটেড কালকে একসময় 10% নিচে নেমে গিয়েছিল, সেখান থেকে আজকের 4% উত্থান এসেছে। এছাড়া এমসিএক্স ইন্ডিয়া বিগত কালই খবর পাওয়া গিয়েছিল যে এমসিএক্স এর ওপর এসটিটি সেটা সরকার বসাচ্ছে না, কেবলমাত্র ফিউচার্স অ্যান্ড অপশনস, ইকুইটি রিলেটেড যে ফিউচার্স অ্যান্ড অপশনস তারও ওপর বসাচ্ছেন। তারপরে এমসিএক্স আজকে কিছুটা কাম ব্যাক করেছে, প্রায় 2.5% উত্থান। হিন্দুস্তান জিঙ্ক বিগত কয়েকদিন ধরে দারুণ পতন দেখছিল, যেহেতু সিলভারে পতন আসছিল। আজকে যদিও হিন্দুস্তান জিঙ্ক কাম ব্যাক করেছে, কারণ হিন্দুস্তান জিঙ্ক তো কেবলমাত্র রূপোর উপর নির্ভরশীল না। হিন্দুস্তান জিঙ্কের আরও দুটো মূল যে মেটাল তার প্রোডাকশন করে, একটা হচ্ছে জিঙ্ক এবং একটা হচ্ছে লেড, এবং যেটা পড়ে থাকে ছাঁটমাল তার থেকে সিলভার পাওয়া যায়, যদিও সেটা কয়েকশো টন। তথাপি হিন্দুস্তান জিঙ্ক আজকে কাম ব্যাক করেছে, একসময় 5.5% উত্থান নিয়ে ট্রেড করছিল। ন্যালকো সেটাও ফিরে এসছে, একসময় 3.5% বেশি উত্থান নিয়ে ট্রেড করছিল। ফার্মা, টেক্সটাইল, ইএমএস স্টকসগুলো ডেফিনেটলি লিড করছে। হয়তো সারা বছরে কি হবে আমরা কেউ জানি না। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির ফলে টেক্সটাইল, সামুদ্রিক খাদ্য এই সেক্টরগুলো ডেফিনেটলি বেনিফিটেড হবে। লেদার গুডস বেনিফিটেড হবে, সেটা তো বলা যেতেই পারে। যাক, তবে আজকের সার্বিকভাবে যেটা আমরা বুঝতে পারছি যে একটা ফিরে আসার প্রচেষ্টা ভারতীয় শেয়ার বাজার করেছে। কালকের কিন্তু আবার নিফটির উইকলি এক্সপায়ারি আছে, এটাও মাথায় রাখতে হবে। সুতরাং কালকেরও যে ভোলাটিলিটি থাকবে এটাই কিন্তু প্রত্যাশিত। এইবার আজকে 52 সপ্তাহের নিম্ন স্তর যেগুলো ছুঁয়েছে তার মধ্যে এক্সাইড রয়েছে, আইটিসি রয়েছে, আইআরসিটিসি রয়েছে, হ্যাভেলস রয়েছে। ট্রেন্ড যে সেই যে উত্থান দেখেছিল আজকের কয়েক মাস আগে, তার পর থেকে কিন্তু লাগাতার পতন দেখে চলেছে টাটার এই কোম্পানি। এসবিআই কার্ডস, আমারা রাজা, ম্যাক্স হেলথ কেয়ার, ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ, এগুলো প্রত্যেকেই 52 সপ্তাহের নিম্ন স্তর আজকে ছুঁয়েছে। তাহলে আজকে মার্কেট কামব্যাক করলো কেন? এক, ক্রুড অয়েলের দাম সাংঘাতিকভাবে কমে গেল, 5% কমে যাওয়া মুখের কথা না। 2 নম্বর, ভ্যালু বাইং হয়েছে। বহু এরকম স্টকস এমন জায়গায় নেমে গিয়েছিল যেখানে বিনিয়োগকারীদের মনে হয়েছে যে এখন কেনাকাটা করা যায়। হয়তো সেই কারণেই তারা বিভিন্ন স্টকসে তারা নতুন করে ইনভেস্টমেন্ট আজকের করেছে। আজকে প্রায় সমস্ত সেক্টরই বলা যেতে পারে তারা ফিরে আসার চেষ্টা করেছে। ম্যানুফ্যাকচারিং এর উপর সরকার যেহেতু স্পেশাল এমফাসিস দিচ্ছেন বাজেটে, সেটা আজকে 2.5% প্রায় উত্থান নিয়ে ট্রেড করছিল। এছাড়া ইঞ্জিনিয়ারিং ক্যাপিটাল গুডস সেটা 2%-এর উপর উত্থান নিয়ে ট্রেড করছিল।
কনজিউমার ডিউরেবলস সেটা প্রায় 1.35% উত্থান, সিমেন্ট কনস্ট্রাকশন 0.2% উত্থান নিয়ে ট্রেড করছিল, অটোমোটিভ আজকের টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকলস প্রায় 5% উত্থান নিয়ে ট্রেড করছিল, তাদের জানুয়ারির সেলস বৃদ্ধি পেয়েছে এই কারণে। যাই হোক, এখানে শেষ করছি। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিজগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, ভবিষ্যতে যদি আমরা নতুন করে কিনি বা বিনিয়োগ করে আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশন চ্যানেল, বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য। এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ারের বা কোনো অ্যাসেটের ব্যাপারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবার শেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন, যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে এই ধরনের এপিসোড পৌঁছে যায়। নমস্কার।